আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে পরিপাকের আমরা সেকেন্ড ক্লাসটা নেব এবং দেখি সেকেন্ড ক্লাসে আমরা কি টপিক রেখেছি আলাপ করার জন্য। তো আজকে পরিপাকের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা একটু কথা বলবো, আর সেটা হলো খাদ্য। আমরা খাদ্য উপাদান নিয়ে আজকে একটু কথা বলবো। খাদ্য উপাদান কি? তো স্বাভাবিকভাবেই খাদ্য আসলে আমাদের পুষ্টির উৎস, যেটা আমরা আমাদের দেহে নেওয়ার মাধ্যমে আমরা কি করে থাকি, পুষ্টি পাই, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সজাগ করতে পারি, আমরা আমাদের ক্ষয়পূরণ করতে পারি এবং যে আমাদের দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে রাখতে পারি। তো সেই খাদ্য উপাদানগুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। খাদ্য উপাদান, খাদ্য নিয়ে যদি কথা বলতে হয় তাহলে মূলত খাদ্যের টোটাল 6টি উপাদান আছে, যেই 6টি উপাদান আমরা খাবার হিসেবে গ্রহণ করে থাকি। 6টি উপাদান কি? সে 6টি উপাদান আমরা যদি দেখি, 1 নম্বর উপাদান হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা এই বাংলায় আমরা বলতে পারি শর্করা। 2 নম্বর আমরা যদি দেখি, 2 নম্বর খাদ্য উপাদানটা, এর নাম হলো প্রোটিন, যাকে আমরা বাংলায় আমিষ বলি। এবং 3 নম্বর খাদ্য উপাদানটার নাম হলো লিপিড, যাকে বাংলায় আমরা স্নেহ বলি, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান। 4 নম্বর আমরা বলতে পারি ভিটামিন। 5 নম্বর আমরা বলতে পারি খনিজ উপাদান বা মিনারেলস, খনিজ উপাদান বা মিনারেলস। উল্লেখ্য যে ভিটামিনকে আমরা খাদ্য প্রাণ হিসেবেও বলতে পারি, খাদ্য প্রাণ। আর এছাড়াও আমরা 6 নম্বর যে খাদ্য উপাদানটা দেখব, আর সেটা হলো ওয়াটার বা পানি। এই বেসিক্যালি খাদ্যের মোট 6টি উপাদান। এই 6টি উপাদান থেকেই আমরা আমাদের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি গ্রহণ করে থাকি। এবং এই 6টা উপাদানের মধ্যে আমরা যদি একটু ভালো মতো স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো এই প্রথম 3টি খাদ্য উপাদান প্রকৃতিতে সাধারণত জটিল অবস্থায় থাকে। জটিল অবস্থায় থাকে প্রকৃতিতে সাধারণত। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা একদম সরল অবস্থাটাও পাই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই জটিল অবস্থায় থাকে। তাই মূলত এই 3টি খাদ্য আমাদের দেহে পরিপাক এর প্রয়োজন পড়ে। এই জন্য আমরা বলতে পারি 3টি খাদ্য কি পরিপাকের প্রয়োজন আছে আমাদের দেহে। এবং প্রয়োজন কেন আছে? কারণ পরিপাক প্রক্রিয়ার মাধ্যমেই এই জটিল খাদ্য উপাদানগুলো সরল খাদ্য উপাদানে পরিণত হয়। আর আমরা যদি বাকি 3টি খাদ্যের কথা বলি, ভিটামিন, খনিজ উপাদান এবং পানি, এই 3টি খাদ্য উপাদান কোনো রকম খুব জটিল কোনো প্রক্রিয়া ছাড়াই, পরিবর্তন ছাড়াই, অর্থাৎ পরিপাক ছাড়াই আমাদের দেহে শোষিত হয়। তো আমরা বলতে পারি 3টা খাদ্য পরিপাক ছাড়াই আমাদের দেহে, আমাদের ক্ষুদ্রান্তে ভিলাসে শোষিত হয় এবং আমাদের রক্তের মাধ্যমে পুরো দেহের বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও আমরা যদি আরো একটা কথা বলি, তো আমরা এখানে একটা লিখে রাখতে পারি, আমরা বলতে পারি যে পরিপাক ছাড়াই আমাদের দেহে শোষিত হয়। সুতরাং এই 3টা খাদ্যের খুব একটা পরিপাক বা জটিল কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। এছাড়াও আমরা আরো একটা খাদ্য উপাদান দেখতে পাই, যেটাকে আমরা খাদ্যের অতিরিক্ত উপাদান হিসেবেও আখ্যায়িত করতে পারি। খাদ্যের মূল উপাদানগুলো মধ্যে পড়ে না এটা, অতিরিক্ত উপাদান। খাদ্যের অতিরিক্ত উপাদানটার নাম হলো
7 নম্বর দিয়ে আমরা লিখতে পারি সেটাকে, বা আমরা নাম্বারিং নাও করতে পারি। এই অতিরিক্ত উপাদানটার নাম হলো রাফেজ, বা বাংলায় আমরা বলতে পারি আঁশ জাতীয় খাদ্য উপাদান। আঁশ জাতীয় খাদ্য উপাদান। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, খাদ্যের টোটাল 7টা উপাদান দেখতে পাই। যদিও খাদ্যের সত্যিকার অর্থে খাদ্যের উপাদান হলো 6টা, যে 6টা উপাদান থেকে আমরা পুষ্টি সংগ্রহ করি এবং আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। খাদ্যের যে অতিরিক্ত উপাদানটা আছে, যেটা রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য, উল্লেখ্য যে আমরা সরাসরি এখান থেকে কোনো পুষ্টি পাই না, বা এটা আমাদের দেহে পরিপাক করার জন্য প্রয়োজনীয় যে সেলুলেজ এনজাইমের দরকার, যে প্রয়োজনীয় যে এনজাইমটা, সেটা আমাদের দেহে থাকে না। এটা সাধারণত গরু ছাগল এর দেহে এই সেলুলেজ এনজাইমটা থাকে, এবং তাই তারা এই রাফেজ বা আঁশ জাতীয় খাদ্যটা খুব সহজেই পরিপাক করতে পারে। তো এই ছিল হচ্ছে খাদ্যের আমাদের গৃহীত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে কথাবার্তা। এখন তাহলে আমরা বলতে পারি আমাদের যে পরিপাক প্রক্রিয়া, এটা মূলত এই 3টা খাদ্য উপাদান নিয়ে হয়। আমরা দেখি ওই 3টা খাদ্য উপাদানের অ্যাকচুয়ালি কি ধরনের পরিবর্তন হয়, অথবা পরিবর্তন করা হয় কোন এনজাইম গুলোর মাধ্যমে। আমরা একটু যদি দেখি তাহলে আমরা দেখব যে কার্বোহাইড্রেট আমরা এইভাবে লিখি এখানে খাদ্য উপাদান। আমরা এখানে লিখতে পারি পরিপাককারী এনজাইমস, আর আমরা এখানে লিখতে পারি খাদ্যের সরল উপাদানগুলো। যেহেতু আমরা যে 3টা খাদ্য পরিপাক হয় বললাম, সেই 3টা খাদ্য প্রকৃতিতে সাধারণত জটিল অবস্থায় থাকে মোস্ট অফ দ্য টাইম, সেহেতু আমরা বলতে পারি যে এই খাদ্য উপাদানগুলো পরিপাককারী এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয়। তো আমরা দেখি সেই ভাঙার পরবর্তী অবস্থাটা কি হয় খাদ্য উপাদানগুলোর। আমরা প্রথমেই যদি শর্করার কথা বলি, যে শর্করা সাধারণত পরিপাক হইলে কি হইতে পারে। শর্করা পরিপাককারী যে এনজাইম, সেই এনজাইমের নাম হলো অ্যামাইলোলাইটিক এনজাইম, অথবা এই এনজাইমকে স্বাভাবিকভাবে আমরা বা সাধারণভাবে এই নামেও বলতে পারি যে অ্যামাইলেজ এনজাইম। উল্লেখ্য যে অ্যামাইলোলাইটিক এনজাইম বা অ্যামাইলেজ এনজাইম এগুলো একটা এনজাইমকে বোঝাচ্ছে না, অর্থাৎ শর্করা অনেক ধরনের হয়, এই অনেক ধরনের শর্করাগুলোকে আবার বেশ কিছু ধরনের এনজাইম দ্বারা ভাঙা হয় বা পরিপাক করা হয়। তো সবগুলো শর্করা বিশ্লেষী বা শর্করা পরিপাককারী এনজাইমগুলোকে মূলত অ্যামাইলোলাইটিক বা অ্যামাইলেজ এনজাইম বলে থাকে। আর উল্লেখ্য যে আমরা এই শর্করার যেই সরল উপাদানটা আমাদের দেহে গ্রহণ করে বা শোষণ করে থাকি, সেটা হলো গ্লুকোজ। অর্থাৎ গ্লুকোজ হলো শর্করার জটিল অবস্থা থেকে রূপান্তরিত সরল উপাদান। তো আমরা আমাদের দেহে মূলত গ্লুকোজকেই কাজে লাগাইতে পারি, বা আমাদের আত্তীকরণ করা হয় বিভিন্ন কোষে। এরপরে আমরা যদি দেখি যে 2 নম্বর যে খাদ্য উপাদানটা, অর্থাৎ আমিষ, এই আমিষ খাদ্য উপাদানটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো আমিষ খাদ্য উপাদানটা যে এনজাইম গুলো পরিপাক করে থাকে, সেই এনজাইম গুলোকে আমরা বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম, বা আমরা এটাও বলতে পারি প্রোটিয়েজ এনজাইম। তো একইভাবে আমিষও অনেক ধরনের হয়, এবং আমিষকে যতগুলো এনজাইম পরিপাক করে সবগুলো এনজাইমকে একত্রে প্রোটিওলাইটিক বা প্রোটিয়েজ এনজাইম বলে। এবং আমরা যেই সরল উপাদানটা গ্রহণ করে থাকি প্রোটিন থেকে, সেটা হলো কি অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড হলো আমিষ, যে আমিষটা আছে যেগুলো জটিল অবস্থায় থাকে তাদের সরল রূপ বা মনোমার আমরা বলতে পারি, প্রোটিনকে যদি আমরা পলিমার ধরি। তো অ্যামিনো অ্যাসিড সাধারণত আমাদের রক্তে শোষিত হয় এবং আমাদের দেহে গিয়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, বা আমাদের দেহে আবার পুনরায় প্রোটিনে পরিণত হয় এবং আমাদের দেহ গঠন ও ক্ষয়পূরণে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে 3 নম্বর যে খাদ্য উপাদানটা আমাদের দেহে পরিপাক হয়, সেটি হলো স্নেহ জাতীয় খাদ্য উপাদান বা স্নেহ, অর্থাৎ লিপিড। তো লিপিড যেই এনজাইমের মাধ্যমে পরিপাক হয়, সেই এনজাইমের নাম হলো লাইপোলাইটিক এনজাইম, বা আমরা এটাকে আরো একটা নামে রাখতে পারি, সেটা হলো লাইপেজ। এবং এটি
লিপিডকে জটিল অবস্থা থেকে যখন সরল অবস্থায় পরিণত করে, সেই সরল অবস্থাটার নাম হলো গ্লিসারল। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড হলো লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য উপাদানের সরল রূপ। তো এভাবে আমরা দেখতে পাই খাদ্যের যে তিনটি উপাদান সাধারণত আমাদের জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত করতে পরিপাকের প্রয়োজন হয়, সেই উপাদানগুলোর যে এনজাইমগুলো পরিপাক করে সেগুলো এই এনজাইম, এবং জটিল অবস্থা থেকে যখন সরল অবস্থা আসে তখন শর্করা, আমিষ এবং স্নেহ এর সরল যে অবস্থাটা যথাক্রমে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। তো এটা ছিল আমাদের খাদ্যের টোটাল যে উপাদানগুলো আমাদের পরিপাক করি সেগুলোর রূপান্তরিত অবস্থা এবং রূপান্তরকারী বা পরিপাককারী এনজাইম। আমরা এখন যদি একটু দেখি যে আমাদের এই খাদ্য উপাদানগুলোর সাথে বাকি যে তিনটা খাদ্য উপাদান আছে, অর্থাৎ মোট 6টা খাদ্য উপাদান আমাদের দেহে কি কাজে সাধারণত অংশগ্রহণ করে থাকে, এর প্রধান কাজগুলো কি। তো প্রধান কাজগুলো আমরা এভাবে বলতে পারি, যেমন শর্করার কথা যদি আমরা বলি, আমরা দেখব শর্করার প্রধান কাজ হলো তাপ শক্তি উৎপাদন ও দেহের কর্মক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ আমরা যে ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে থাকি, আমাদের যেই বিভিন্ন কাজে শক্তির প্রয়োজন, কর্মক্ষমতার প্রয়োজন, সেটা মূলত আমরা শর্করা পেয়ে থাকি। পক্ষান্তরে আমরা আমিষের কথা যদি বলি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আমিষের মাধ্যমে বা আমিষ থেকে পরিপাকৃত অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে শোষণের মাধ্যমে বা পরে যেগুলো করে থাকি সেগুলো হলো দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম ও হরমোন উৎপাদন। আমাদের দেহে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম এবং হরমোন সৃষ্টিত এই অ্যামিনো অ্যাসিড গুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং স্নেহদ্রব্য বা লিপিডের কথা যদি আমরা বলে থাকি, তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, এবং এছাড়াও আমাদের দেহের বিভিন্ন অঙ্গের বা অংশের গাঠনিক উপাদান হিসেবেও সাধারণত লিপিড বা স্নেহ পদার্থ কাজ করে থাকে। এরপরে আমরা যদি বলি ভিটামিন, ভিটামিন হলো পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সে করে সেটা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ ভিটামিনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এছাড়াও আমরা যদি বলি খনিজ লবণ আমাদের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এছাড়াও খনিজ লবণ আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজেও অংশগ্রহণ করে থাকে, বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার অনুঘটক হিসেবেও কাজ করে থাকে এনজাইমের সাথে সম্মিলিত হবে। এছাড়াও আমাদের হাড়ের মানে অস্থির মাসেলের ক্ষয়পূরণেও বা কার্যাবলীতেও অংশগ্রহণ করে থাকে এই মিনারেল বা খনিজ লবণ। এবং ফাইনালি পানি বা ওয়াটার, যেটা আমাদের কোষের মোস্ট অফ দ্য অ্যামাউন্ট বা আমাদের প্রোটোপ্লাজম মোস্ট অফ দ্য অ্যামাউন্ট এই পানি দিয়ে তৈরি। সুতরাং প্রোটোপ্লাজমকে যদি সিক্ত রাখতে চাই, সজীব রাখতে চাই, সতেজ রাখতে চাই, তাহলে অবশ্যই এই কোষের বা প্রোটোপ্লাজমের বেশিরভাগ অংশটাই আসলে পানি দিয়ে তৈরি হতে হবে। এই জন্য পানির ভূমিকা অপরিসীম। আমরা বলতে পারি যে পানি ছাড়া প্রোটোপ্লাজম কখনোই সতেজ বা সজীব থাকবে না। তো সেইভাবে একটা কোষকে জীবন্ত রাখতে হলেও পানির প্রয়োজন। আর খাদ্যের যে অতিরিক্ত উপাদানটা নিয়ে কথা বলছিলাম একটু আগে, সে উপাদানটা যেটার নাম রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য উপাদান বলছিলাম। তো এই রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য উপাদানের প্রধান কাজ হলো খাদ্য পরিপাক পরবর্তী যেই মল সৃষ্টি এবং মলত্যাগটাকে আরো সহজ করে দেওয়া, খাদ্য বা পরিপাক নালীর বিভিন্ন অস্বাভাবিক অবস্থা থেকে রক্ষা করার ক্ষেত্রে রাফেজ বা আঁশ জাতীয় খাদ্যের একটা বড় ভূমিকা আছে। তো এই ছিল আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী খাদ্য উপাদানগুলোর পরিবর্তন এবং আমাদের জন্য প্রয়োজনীয় যে অ্যাক্টিভিটিস গুলো সম্পন্ন হয় খাদ্য সম্পর্কিত সেটা। আর এই তো আমাদের এখানে আমাদের প্রাত্যহিক জীবনের যে পরিমাণ আমাদের প্রয়োজন এই খাদ্যের উপাদানগুলো, সেগুলোর কথা এখানে সাধারণত বলা হয়েছে। তো যদিও সেটা খুব বেশি আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের খাদ্য উপাদানগুলোর প্রধান কাজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসে আমরা খাদ্যের উপাদানগুলো নিয়ে কাজ করলাম। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।